ভালো থাকতে হলে এই মেয়ের থেকে দূরে দূরে থাকতে হবে। মোমো রুম থেকে বের হয়ে গেল আম্মুর কাছে, আর সাথে সাথেই দাদি আমার রুমে এসে হাজির। কিরে, দরজা বন্ধ করে কি করলি তোরা? কই কিছু না তো, গল্প করলাম। মানে দরজা বন্ধ করলি কেন? আমি তো দরজা বন্ধ করিনি, যে দরজা বন্ধ করছে তাকে বলো। বুঝি বুঝি, সব বুঝি, বয়স তো আর কম হলো না। বুঝতে বুঝতে চুল পেকে হলুদ টুকু সাদা হয়ে গেছে। দাদি হাসতে হাসতে চলে গেল। আমি বোকা চৌধুরীর মতো দাদির চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। এই বুড়ি তাহলে টিভি দেখেনি? আমার রুমের দিকে তাকিয়েছিল। রুম থেকে বের হয়ে ছাদে আসলাম। এলাকায় কোনো বন্ধু নেই। বন্ধু ছাড়া জীবন যে কতটা দুর্বিষহ, কতটা বোরিং, তা আজ হাড়ে হাড়ে বুঝতে পারছি। একটু পরে আম্মু আর একজন মহিলা ছাদে আসলো। ভাবি, আমি একাই সব সামাল দিতে পারবো না। চিন্তা করিয়েন না ভাবি, আমরা তো আছি। কাল সকাল থেকে আপনারা সবাই থাকবেন। কালকের সব দায়িত্ব আপনার। আচ্ছা, সবকিছু সংগ্রহ করে রাখা আছে তো? আপনি একবার গিয়ে সবকিছু দেখে আসলে ভালো হতো। আচ্ছা, আমি একটু পরে যাচ্ছি, কিছু হাতের কাজ আছে, সেটা শেষ করে। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে আমি আসি। আচ্ছা। মহিলা চলে গেল, কিন্তু কি যেন মনে করে আবার ফিরে আসলো। ভাবি, শুনলাম আপনার ছেলে আসছে। হ্যাঁ ভাবি, কার থেকে শুনলেন? আপনার শাশুড়ি বলল। তো কই আপনার ছেলে? ওই তো দাঁড়িয়ে আছে। সুমন, এই সুমন। আম্মু যে এখন আমায় ডাকবে সেটা আমি আগে আন্দাজ করতে পারছিলাম। হ্যাঁ আম্মু। ইনি হচ্ছে মোমোর আম্মু। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম, অনেক বড় হয়ে গেছো। বিয়ে দিব, পাত্রী খুঁজছি। আমি লজ্জায় কিছুটা মাথা নিচু করলাম। লজ্জা তো মোটেই পাইনি, কিন্তু আন্টিকে দেখাচ্ছি যে আমি লজ্জা পেয়েছি। আসো বাবা, আমাদের বাসায় থেকে ঘুরে আসো। এখন আন্টি, আম্মু সহ যাবো এক সময়। ঠিক আছে, তাহলে আমি আসি। মহিলা চলে গেল। এবার আম্মু আমার দিকে তাকালো। কিরে, তুই আবার লজ্জাও পাস? কে? আমি? কখন? তাহলে একটু আগে মাথা নিচু করলে যে? ওটা তো আন্টিকে দেখানোর জন্য। ও আচ্ছা, তুই থাক, আমার কাজ আছে। আম্মু চলে যাচ্ছে। আম্মু, কিছু বলবি? কাল কি আছে যে উনি তোমায় ডেকে গেল? কাল ওনার বড় মেয়ের গায়ে হলুদ। কেন, তুই জানিস না? কই না তো। তোর জানতে হবে না। আম্মু চলে গেল। আমিও আবার বাইরের পরিবেশটা দেখতে লাগলাম। সারাদিন ঘরে বসে শুয়ে থাকতে আর ভালো লাগে না। ইচ্ছে হয় কোথাও থেকে ঘুরে আসি, কিন্তু কাকে নিয়ে যাব? কাউকে তো চিনি না। বেশ কিছু সময় পর আম্মু আবার আসলো। কিরে, যাবি? কোথায়? মোমোদের বাসায়। ডেকে তো গেল, চলো যাই। ওখানে গিয়ে কোনো পাকনামি করবি না। কি যে বলো না, আমি কত ভদ্র। সেটা তো আমি ভালো করেই জানি। এখন চল। আমি আম্মু আন্টির বাসায় আসলাম। আমরা যাওয়ার পর আন্টি আমাদেরকে হলুদ আর বিয়ের সব জিনিসপত্র দেখাতে লাগলো। কোনো কিছু বাদ পড়ছে নাকি সেটা বারবার আম্মু থেকে জানতে চাচ্ছে। এসব দেখতে দেখতে আমার মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছে প্রায়। আন্টি, আপু কই? আমি হঠাৎ করে কথা বলায় দুজনে জিনিসপত্র দেখায় ব্যাঘাত ঘটলো। দুজনেই আমার দিকে তাকিয়ে আছে। হয়তো আমার কথাটা কিছুটা অপ্রত্যাশিত। কোন আপু? যে আপুর বিয়ে। কেন? ওকে দিয়ে তোর কাজ কি? এখানে তো তোমরা তোমাদের কাজ করছো, আমি বসে বসে কি করব? তাই গিয়ে আপুর সাথে একটু কথা বলে আসি। ও ও তো ওর রুমে আছে। সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে শেষ রুমটা ওর, তুমি যাও। আচ্ছা। আমি ওখান থেকে বের হলাম। বের হয়ে আগে প্রাণ ভরে নিঃশ্বাস নিলাম। মনে হচ্ছে এতক্ষণ আমার দম বন্ধ হয়েছিল। সিঁড়ি দিয়ে উঠে এখন আমি আপুর রুমের সামনে দরজায় নক করলাম। কে? মেয়ে আই আসবো? একটু মজা করে বললাম। আসো। আমি ভিতরে আসলাম। আপু মনে হয় ভেবেছিল পরিচিত কেউ, কিন্তু আমায় দেখে কিছুটা অবাক হলো, কারণ আমি আপুর অপরিচিত আর সোজা তার বেডরুমে এসে পড়ছি। এই, কে তুমি?
রিল্যাক্স আপু, ভয় পাওয়ার বা ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই। আমি বাঘও না, ভাল্লুকও না। তুমি কে আর আমার রুমে কেন আসছো? আমি সুমন, পাশের বাসার। ও, সকালবেলা দাদি এসে তাহলে তোমার কথাই বলছে? মনে হয়। অনেক বড় হয়ে গেছো। কি যে বলো না আপু, সারা জীবন কি ছোট থাকবে নাকি? তো জীবনের প্ল্যান কি? আপাতত বিয়ে করা। কি? বিয়ে? হাসলা কেন? এমনি তো। কাউকে কি পছন্দ করে রাখছো নাকি? না, ভাবছিলাম তোমায় বিয়ে করব, কিন্তু তুমিও তো অন্য কাউকে বিয়ে করছো। ওলে বাবু তালে। থাক, আর সান্ত্বনা দিতে হবে না। আপুর সাথে বেশ কিছু সময় ধরে গল্প করলাম। আপু অনেক ফ্রেন্ডলি। এই সময়ে আপুর সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আচ্ছা আপু, তুমি কত মিষ্টি, কিন্তু তোমার বোনটা এমন কেন? কে, মোমো? হুম। কেন, থাপ্পড় খাইছো নাকি? আরে না, আমায় কেন থাপ্পড় দিবে? সব সময় একটা কটপটে মেজাজে থাকে মনে হয়, তাই বললাম। ও একটু ওই রকম। আপু বারবার কাকে যেন ফোন দিচ্ছে, কিন্তু রিসিভ হচ্ছে না। আমি কি তোমায় বিরক্ত করছি? কই না তো, তোমার সাথে কথা বলতে আমার ভালোই লাগছে। ও, কাকে ফোন দিচ্ছ এত? ফটোগ্রাফারকে, কিন্তু রিসিভই করছে না। কাল ফাংশন, এখন ফোন রিসিভ করছে না। রাগ ওঠে না বলো? আচ্ছা আপু, তোমার হলুদের ফটোগ্রাফি আমি করে দেই। তুমি পারো? খুব বেশি ভালো না পারলেও মোটামুটি পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে ও যদি পরে ফোন দেয় তো নিষেধ করে দেব। তাহলে আপু আমি আসি। আচ্ছা, পরে আবার দেখা হবে। আমি আপুর রুম থেকে বের হয়ে আম্মুরা যে রুমে ছিল সেই রুমে আসলাম। আম্মু আর আমি বাসায় আসলাম। সারাদিন বাসায় বসে থাকা রীতিমতো যাবজ্জীবন কারাদণ্ডাদেশ। রুমের এই 4 দেয়ালে বন্দি জীবন। যদিও বাইরে যেতে নিষেধ নেই, কিন্তু বন্ধু ছাড়া একা একা কোথাও যেতে ইচ্ছে করে না। একটু পরে আম্মু আসলো খাবারের জন্য ডাকতে। দুপুরের খাবার শেষ করে ছাদে এসে বসে আছি। কিছু দূরে কয়েকজন ক্রিকেট খেলছে মনে হচ্ছে। তাড়াতাড়ি নিচে আসলাম। আম্মুকে বলে খেলতে গেলাম। কিছু দূরে গিয়ে থমকে দাঁড়ালাম, কারণ এরা তো কালকের পিচ্চু বাহিনী। এরা আমায় খেলতে নিবে না, এটা আমি ভালো করেই জানি। তাতে আবার ডাইনি মেয়েটাও আছে, ও তো কখনোই নিবে না। তাই আর সামনের দিকে না গিয়ে বাসার দিকে ফিরলাম। রাস্তায় আপুর সাথে দেখা। সুমন, কই গেছিলা? এই তো আপু, একটু খেলতে গেছিলাম। এত তাড়াতাড়ি খেলা শেষ? না, তো ফিরে এলে যে? ওখানে তোমার ডাইনি বোনটা আছে তো, তাই। ও আচ্ছা। কিন্তু তুমি এই দুপুরে কই যাও? তোমার কাছেই যাচ্ছিলাম। আমার কাছে? না না না, কাল তোমার হলুদ, আজ আমি তোমাকে নিয়ে পালাতে পারবো না। জানি আমি অনেক হ্যান্ডসাম, কিন্তু তুমি প্রথমে সেটা মিস করছো। মজা করে বললাম। আমার হাজবেন্ড অনেক হ্যান্ডসাম। তাহলে আমার কাছে যাচ্ছ কেন শুনি? তোমায় নিয়ে মার্কেটে যাব। মার্কেট কেন? হলুদের শাড়িটা আমার মোটেও পছন্দ হয়নি, তাই নতুন একটা কিনতে যাব। ও, কিন্তু আপু আমি তো রাস্তা চিনি না। রাস্তা আমি চিনি। তুমি বাইক চালাতে পারো তো? খুব বেশি ভালো না পারলেও মোটামুটি পারি। চলো। এরপর আমি আর আপু মার্কেটে যাই। আমি আপুর সাথে ভিতরে কিছু সময় থেকে আবার এসে ওয়েটিং রুমে এসে বসলাম। মেয়ে এক আজব জিনিস, একটা শাড়ি পছন্দ করতে পারছে না। অথচ যদি আমরা ছেলেরা হতাম তাহলে এতক্ষণে 3-4 বার কাপড় কেনা শেষ করতাম। সেই 3টা থেকে এখন প্রায় 7টা বাজে। এতক্ষণ ধরে শুধুমাত্র একটা শাড়ি কিনলো। জীবনে আর কোনো মেয়ের সাথে শপিং করতে আসবো না, আজকে শিক্ষা হয়ে গেছে। একটু পরে আপু বের হলো। আপু, শাড়ি পছন্দ হলো? আর বলিও না, নতুন কোনো শাড়ি কালেকশন নেই, তাই ওল্ড মডেলটাই নিতে হলো। ও আচ্ছা। মেয়েদের মন বোঝা আর এভারেজ জয় করা একই কথা। এতক্ষণ ধরে দেখেও নাকি পছন্দ মতো শাড়ি পাইনি। শাড়িটা দেখবা? না থাক আপু,
বাসায় গিয়ে দেখবো। এরপর দুজনেই বাসায় আসলাম। সারা রাস্তায় বকবক করতে করতেই বাসায় পৌঁছালাম। একটা মেয়ে যে এতটা বকবক করতে পারে জানতাম না। কোন দোকানদার কি বলছে, কোথায় কোন শাড়িটা ভালো লেগেছে, কোন দোকানে দাম বেশি, সবকিছু যেন মুখস্থ করে ফেলেছে। আপুর বাসার সামনে এসে ব্রেক করলাম। আপুদের বাসায় লাইটিং করছে, করবেই তো, কাল তো হলুদ। তো আপু, আমি তাহলে আসি? ভেতরে আসো, নাস্তা করে যাও। না আপু, বাসায় যাই। আচ্ছা। আমি বাইক স্টার্ট দিলাম, এমন সময় আপু আবার ডাকলো। সুমন, এই সুমন, হ্যাঁ আপু। তোমার নাম্বারটা দিয়ে যাও। 01757। পরে ফোন দেব। আচ্ছা। আর হ্যাঁ, এটা তোমার জন্য। আমার দিকে একটা শপিং ব্যাগ এগিয়ে দিল। কি এটা আপু? এটা তোমার আপুর পক্ষ থেকে গিফট। কিন্তু কোনো কিন্তু না, এতে একটা পাঞ্জাবি আছে, কাল পরবা। বাসায় এসে ফ্রেশ হলাম। একটু পরে দাদি আসলো। কিরে কই গেছিলি? আপুকে নিয়ে শপিং করতে। ও, খেতে আয়। তুমি যাও, আমি আসছি। হালকা একটু খেয়ে আবার রুমে আসলাম। বেডের উপর বসে বসে রুমটা দেখছি। সচরাচর কাজ না থাকলে আমি যেসব অকাজ করি তার মাঝে এটা একটা। রুমে কি কি জিনিস আছে, কয়েকটা টিকটিকি আছে, এগুলো শুনি। হঠাৎ চোখ পড়লো গিটারের উপর। অনেকদিন হলো গিটারটা ধরা হয় না, কিন্তু গিটারের উপর কোনো বালু জমে নেই মনে হয়। আম্মু রেগুলার পরিষ্কার করে। গিটারটা হাতে নিয়ে ছাদে আসলাম। চারদিক কেমন জানি নিস্তব্ধতা বিরাজ করছে, কোথাও কোনো শব্দ নেই। গিটারের সুর তুলতে চেষ্টা করছি, কিন্তু অনেকদিন পর তো, তাই একটু সমস্যা হচ্ছে। বিরক্ত হয়ে গিটার আবার রুমে নিয়ে এসে রাখলাম। গিটার রেখে পিছনে ঘুরে দেখি দজ্জাল মেয়েটা আমার পিছনে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে ওকে দেখে একটু ভয় পেয়ে গেছিলাম। হঠাৎ করে কাউকে দেখলে একটু ভয় পাওয়া বা চমকে যাওয়াটা স্বাভাবিক। আপনি রাতের বেলা আমার রুমে আসছেন কেন? এমনি। কেন আসা যাবে না? কারো রুমে আসতে গেলে যে পারমিশন নিতে হয় সেটা জানেন না? জানি, কিন্তু এই বাসার সবগুলো রুমই আমার, তাই কারো পারমিশনের প্রয়োজন পড়ে না। আমার রুমে আসতে গেলে পারমিশন নিতে হবে। নিব না পারমিশন। কি করবি? যখন ইচ্ছা হবে তখনই আসবো। কিছু করতে পারবি? মুমু কথা বলছে আর আমার দিকে আসছে, আর আমি পিছনে পিছিয়ে যাচ্ছি। পিছিয়ে যেতে যেতে বেডের উপর বসে পড়লাম। আপনি এত অল্পতেই রেগে যান কেন? জানি না, তোকে দেখলেই কেমন জানি রাগটা নিজ দায়িত্বে উঠে যায়। ও, তাহলে এক কাজ করেন, আমি তো আপনাদের বাসায় যাই না, সো আপনিও আসবেন না। তাহলে আমায় না দেখতে হবে না, আপনার রাগ উঠবে। বেশি বুঝবি না। আর গিটারটা ওভাবে রাখলি কেন? কিভাবে রাখছি? যেভাবে রাখা ছিল সেভাবে রাখছি। ওটা কখনোই ওভাবে রাখা ছিল না। আমার রুম, আর আমার থেকে আপনি বেশি জানেন। জানি, কারণ আমি প্রতিদিন রুমটা পরিষ্কার করি আর সব জিনিস গুছিয়ে রাখি। মানে আপনি আমার রুম গুছিয়ে রাখেন কেন? তখন তো জানতাম না যে এটা একটা গাধার বা গরুর রুম, নয়তো জীবনেও রুমে আসতাম না। এখন তো জানলেন, সো আর আসার দরকার নেই। বললেই হলো। এত কষ্ট করে গরুর থেকে মানুষের রুম বানালাম, আর আপনি আবার গরুর রুম বানাবেন? সেটা হচ্ছে না। প্রতিদিন আসবো, যখন ইচ্ছে হবে তখনই আসবো। এসে যদি দেখি একটা জিনিস ওপাশ থেকে এপাশ হয়েছে, তো আপনার একদিন কি আমার যে কয়দিন লাগে। মোমো কথা শেষ করে চলে গেল। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, আজব দুনিয়া। আমার রুমে আমি নিজের ইচ্ছে মতো শান্তিতে থাকতেও পারবো না। হে খোদা, হয় উঠায় নাও, নয়তো মই পাঠাও, নিজেই উঠে যাই। এসব উল্টাপাল্টা ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়ছি। স্বপ্নে দেখতেছি আমি বৃষ্টিতে ভিজছি। আহ, কতটা মজা বৃষ্টিতে ভিজে। হঠাৎ কে যেন এই বৃষ্টির মাঝে ছাদের উপর থেকে এক বালতি পানি আমার উপর ঢেলে দিল। সাথে সাথে চমকে উঠে ঘুমটা ভেঙে গেল। উঠে দেখি আমার পুরো শরীর ভিজে গেছে। আমি স্বপ্নের মধ্যে বৃষ্টিতে ভিজলাম, আর বাস্তবে আমার শরীর ভিজে গেছে। আজব তো। সামনে তাকাতেই দেখি দজ্জাল মেয়েটা হাতে বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। ও, তাহলে এই জন্য আমার শরীর ভিজে গেছে। আর আমি ভাবলাম, যাই হোক, এই আপনার সমস্যা কি? আমার কোনো সমস্যা নেই, সব সমস্যা আপনার। মানে? আপু সকাল থেকে আপনাকে অনেকবার ফোন দিছে,
আমায় বলল আপনি নাকি রিসিভ করছেন না, তাই আসলাম দেখতে বেঁচে আছেন নাকি গেছেন। তো ডাকতেই তো পারতেন, পানি দেওয়ার কি দরকার ছিল? ভাবলাম ডাকলে যদি না ওঠেন তাহলে শুধু শুধু সময় নষ্ট, তাই যেটাতে ব্যর্থ হওয়ার সম্ভাবনা নেই সেটাই প্রয়োগ করলাম। আপু কি জন্য ডাকছে? আপনাকে কি যেন দায়িত্ব দিছে নাকি? ও শিট, আমার তো মনে ছিল না। থাকবে কেন, আমি বুঝি আপু এই অকর্মণ্য লোকদের দায়িত্ব কেন দেয়। ও হ্যালো, বেশি বকবক না করে রুম থেকে চলে যান। কেন? কেন মানে, আমি এখন গোসল করব, এরপর রেডি হব। তো আমি কি আপনাকে ধরে রাখছি নাকি? আর হ্যাঁ, যা করবেন একটু তাড়াতাড়ি, কারণ একটু পরে হলুদ অনুষ্ঠান শুরু হবে। আচ্ছা, আপনি দয়া করে চলে যান। মোমু চলে গেল, আমি গোসল করে আসলাম। আলমারি খুলে ড্রেস দেখছি, এমন সময় মনে হলো আপু তো ওনার গিফটেরটা পরতে বলছে। শপিং ব্যাগ থেকে পাঞ্জাবিটা বের করলাম, একটা হলুদ পাঞ্জাবি, পুরোটা আবার হলুদ না। আমি সচরাচর কালো, সাদা আর নীল পাঞ্জাবি পরতে পছন্দ করি। হলুদ যদিও আমি অতটা পছন্দ করি না, তবুও আপুর বিয়ে আর আপুর নিজে গিফট করছে, তাই পড়তেই হবে। রেডি হয়ে ক্যামেরা নিয়ে আপুর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কি ব্যাপার সুমন, এত লেট কেন? কাল রাতে একটু লেট করে ঘুমিয়েছি তো তাই। ও খাইছো? না। আসো আমি খাইয়ে দিচ্ছি। এরপর আপু খাইয়ে দিল। আপু খাইয়ে দিচ্ছে আর আমি ক্যামেরার লেন্সটা পরিষ্কার করছি, সামনে থাকা একটা টবের ছবি তুলবো। এমন সময় আমার দৃষ্টি থমকে যায়, মনে হয় আমি কোনো পরীকে দেখলাম। কি হলো সুমন, ওইদিকে হা করে তাকিয়ে আছো কেন? আপু ওই মেয়েটাকে ওকে চিনতে পারছো না? চিনতে পারলে কি আর জিজ্ঞেস করতাম? ওটা তো মোমো। কি? হ্যাঁ। আচ্ছা আপু, তুমি রেডি হয়ে নাও। আর হ্যাঁ, সবার ছবি তুলবো নাকি শুধু তোমার? আমার একার কেন, সবার তুলবা। আচ্ছা। আমি পানি খেয়ে মোমো যেখানে ছিল সেখানে তাকালাম, কিন্তু সেখানে তো কেউ নেই। কই গেল? আমি পুরো বাসায় প্রায় খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। তবে এই সময়ে একটা পিচ্চি মেয়ের সাথে পরিচয় হয়ে গেছে। বয়স 6-7 হবে, কেবল শুদ্ধ ভাষায় কথা বলতে শিখেছে। পিচ্চিটার ছবি তুলে দেওয়ার জন্য জিদ করছে। আমার চোখ খুঁজতেছে একজনকে, আর এই পিচ্চি আছে ওর ছবি তোলা নিয়ে। পিচ্চির সাথে মজা নিচ্ছি, এমন সময় কানে নুপুরের আওয়াজ আসলো। সিঁড়ির দিকে তাকিয়ে দেখি আপু আর কয়েকটা মেয়ে নামছে। ক্যামেরাটা হাতে নিলাম আপুর ছবি তোলার জন্য, কিন্তু আপুর ছবি তুলতে গিয়ে আমার চোখ আটকে গেল পাশের মেয়েটার দিকে। আপুকে বাদ দিয়ে আগে ওর পিক তুললাম। আপুকে নিয়ে এসে যেখানে হলুদের অনুষ্ঠান করা হবে সেখানে বসালো। আমি নিজের অজান্তেই ওদের পিছনে পিছনে আসলাম। কেন আসলাম সেটা জানি না, কিন্তু কোনো এক অদৃশ্য সুতো আমায় টেনে নিয়ে আসছে। আমি আপুর কয়েকটা পিক তুললাম, এরপর দেখি মোমো উপরে যাচ্ছে। পিক তোলা বাদ দিয়ে আমিও ওর পিছনে পিছনে আসলাম। মনে হচ্ছে আমায় কেউ নিজের বশে করে রেখেছে। আমি কি সব ভাবছি, আমি কোথায় যাচ্ছি, কোনো কিছুর উপর আমার কোনো ইচ্ছে কাজ করছে না। শুধু এটা ভাবছি যে ও যেখানে যাবে আমাকেও যেতে হবে। বাস্তবতা থেকে মনে হয় অনেকটা দূরে এখন আমি অবস্থান করছি। ও হ্যালো। মোমোর ডাকে বাস্তবতায় ফিরে আসলাম। বলেন। কি সমস্যা? কই, আমার কোনো সমস্যা নেই তো। তো আমার পেছনে পেছনে কি? কিছুই না। দেখুন, সে তখন থেকে দেখছি আপনি আমার পেছনে পেছনে ঘুরছেন, মতলবটা কি? আচ্ছা, আপনি কি সত্যি মোমো? মানে? না কিছু না। আপনি জানেন কি যে আপনি এখন কোথায়? কোথায়? আমার রুমে। আশপাশটা একবার চোখ বুলিয়ে নিলাম। কি? আপনার রুমে আমি কি করছি? সেটা আমি কি করে জানবো? ভুলে চলে আসছি। এখন চলে যান, আমি কাপড় চেঞ্জ করব। কেন? কাপড় চেঞ্জ করবেন কেন? আমি বেশি সময় শাড়ি পরে থাকতে পারি না। তো কি হয়েছে, আজ আপনাকে শাড়ি পরেই থাকতে হবে? কেন? আমি এখন জামা পরবো। আপনি বুঝতে পারছেন না শাড়িতে আপনাকে কতটা সুন্দরী লাগছে। কেন? আমি এমনিতেই সুন্দর। কিন্তু প্লিজ আমার জন্য শাড়িটা পরে থাকুন। মোমো আর কিছু না বলে নিচে চলে আসলো। কি আজব, ওর পিছনে পিছনে ঘুরতে ঘুরতে ধরা খেয়ে গেলাম, সেটাও আবার ওর রুমে এসে। যাই হোক, উল্টাপাল্টা কিছু বলেনি তো, এটাই অনেক। নিচে আসলাম,
আবার নিজের কাজে মনোযোগ দিলাম, কিন্তু মাথায় ওই হলুদ পরীর কথা গিটারের সুরের মতো বাজতে শুরু করলো। মোমো আপুর পাশে বসে আছে। জানি না আপুর কয়েকটা পিক তুলেছি, তবে মোমোর অনেকগুলো পিক তোলা হয়ে গেছে। মোমোর কয়েকজন বান্ধবী আসছে, মোমো তাদের সাথে গল্প করছে। হালকা বাতাসে মোমোর চুলগুলো বারবার ওর মুখের উপরে চলে আসছিল। বারবার সরিয়ে দিতে বিরক্ত হয়ে যাচ্ছে মনে হচ্ছে। ইচ্ছে করছে গিয়ে আলতো করে সরিয়ে দেই, কিন্তু না বাবা, এই ভরা মজলিসে থাপ্পড় খাওয়ার কোনো ইচ্ছা আমার নেই। তাতেই নাকি উনি থাপ্পড় বিশেষজ্ঞ। মোমো আর ওর বান্ধবীরা যখন আমায় নিয়ে কথা বলছিল, তখন আমি ওদের পাশেই ছিলাম। ওরা কি বলছে প্রায় সবকিছু শুনতে পাচ্ছি। ওই ছেলেটা কে রে মোমো? কোন ছেলেটা? ক্যামেরা হাতে। ও, কে সেটা জেনে তোর কি কাজ? কাজ আছে, বল না কেউ। পাশের বাসার আন্টির ছেলে। ছেলেটা তো অনেক কিউট। খবরদার নজর দিবি না। কেন, তুই কি নিজের নামে করে রেখেছিস নাকি? তাই মনে হয়। ওই দেখো না, ম্যাচিং করা শাড়ি পাঞ্জাবিও পরেছে। ওই শোন, উল্টাপাল্টা ভাবটা বন্ধ কর, বুঝলি? আর ওর সাথে আমি অসম্ভব। ও, তাহলে আমাদের একটু আলাপ করাই দে না। আমি কেন দিব? ওদের যদি দরকার হয় তো তোরা নিজে গিয়ে কথা বল। ও ওকে, তুই শুধু আমাদের সাথে থাকবি। পারবো না। তুই পারবি, আমি জানি। চল। মোমোকে জোর করে নিয়ে আসলো। আমি অন্যদিকে তাকিয়ে এমন একটা ভাব নিলাম যেন আমি ওদের কোনো কথাই শুনিনি। এক্সকিউজ মি। আমায় বলছেন? হ্যাঁ, আপনি ছাড়া তোর আশেপাশে কেউ নেই। হ্যাঁ বলুন। আমাদের সবার গ্রুপ পিক তুলে দিবেন। অবশ্যই, কেন নয়। আপনারা সবাই গিয়ে দাঁড়ান, আমি তুলে দিচ্ছি। আচ্ছা। সবাই গিয়ে দাঁড়ালো, কিন্তু মোমো গেল না। কিরে মোমো, আয়। আমি যাব না। কেন? কি কেন? যাবেন না কেন? আমি যাকে তাকে দিয়ে পিক তুলি না। ও আচ্ছা। মোমো আমার দিকে রাগী দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল। একটু পরে বরপক্ষ থেকে কয়েকজন মেয়ে আর মহিলা আসলো আপুকে হলুদ দিতে। বরপক্ষ থেকে আসা মানুষকে ভিতরে নিয়ে গিয়ে আপ্যায়ন করা হচ্ছে। এই ফাঁকে আমি আপুর বেশ কিছু পিক তুললাম, আর মোমোর বান্ধবীদেরও। সুমন, এইদিকে আসো তো। আমি আপুর থেকে একটু দূরে ছিলাম। হ্যাঁ আপু, কিছু বলবা? তুমি সাথে যাও, এরপর সাথ থেকে এই পুরোটা ক্যাপচার করতে পারবে? হ্যাঁ, কেন পারবো না। আচ্ছা তাহলে আমি যাচ্ছি। হুম। এতক্ষণ যে পিকগুলো তুলছি সেগুলো দেখছি আর ছাদের দিকে যাচ্ছি। সামনের দিকে আমার কোনো খেয়ালই নেই। সিঁড়ি দিয়ে উপরে উঠছি, হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগলো। কার সাথে ধাক্কা লাগলো, সে পড়ে গেছে নাকি দাঁড়িয়ে আছে, সেটা না দেখেই শুধু সরি বলে আমি আমার মতো চলছি। ছাদে আসলাম। এদের ছাদটা তো খুব সুন্দর, অনেক ফুলের গাছ। আমি আপুর কথা মতো সামনের পুরোটা ক্যাপচার করছি। হঠাৎ কেউ আমার কাঁধে হাত রাখলো। আমি হাতটা সরিয়ে দিলাম, আবার হাত দিছে। এবার রাগ উঠলো। পিছনে তাকাতেই আমার গালে থাপ্পড় পড়লো, কিন্তু যে থাপ্পড় দিল তাকে তো আমি চিনি না, তাহলে মারলো কেন? থাপ্পড় দিয়ে শুধু একটা সরি বলে চলে গেল। আজব মানুষ। আমি গালে হাত দিয়ে নিচে আসলাম, এসে পিকগুলো দেখানোর জন্য আপুর কাছে আসলাম। যে মেয়ে আমায় থাপ্পড় দিছে সেটা আপুর পাশেই বসে আছে। মেয়েটাকে দেখে আর ওইদিকে গেলাম না, অন্যদিকে মোড় ঘুরলাম। হঠাৎ আপু নিচেই আমায় ডাকলো। এবার তো আর না গিয়ে উপায় নেই। হ্যাঁ আপু। তোমায় যেটা বললাম করেছো কি? হ্যাঁ আপু। কই দেখি। আমি আপুকে পিকগুলো দেখালাম। আপু আবার ওনার পাশে বসে থাকা সবাইকে দেখালো, আর সবগুলো ওনার শ্বশুরবাড়ির মানুষ। সবাই প্রশংসা করলো। আপু বলছে দেখতে হবে না ভাইটাকার, কিন্তু আমি মোটেও ওনাদের দিকে তাকাইনি। ও পাশে তাকালেই গালটায় ব্যথা অনুভব করছি। আপু সবার সাথে আমার পরিচয় করিয়ে দিল। যে মেয়েটা আমায় থাপ্পড় দিছে সেটা আপুর ননদ। সারাদিন হলুদের অনুষ্ঠানে অনেক বিজি ছিলাম, যে খাওয়ারও সময় পাইনি। আর মুমুকেও কেন জানি পরে আর কোথাও দেখলাম না। অনুষ্ঠান শেষ করে সন্ধ্যায় বাসায় আসলাম। এসে ফ্রেশ হয়ে একটু শুইলাম। একটু পরে আপুর ফোন। সুমন, কি করো? শুয়ে আছি।
ঘুমাবা? না, কেন? তাহলে আসো, পিকগুলো দেখি। আচ্ছা আপু, আমি পিকগুলো ল্যাপটপে নিয়ে তোমাদের বাসায় যাচ্ছি। আচ্ছা। একটু পরে ল্যাপটপটা নিয়ে আপুদের বাসায় আসলাম। আপু আসবো? হ্যাঁ, আসো। ভিতরে ঢুকে দেখি আপু, মুমু আর আপুর কয়েকজন বান্ধবী। আপু, এই যে ল্যাপটপ, পার্সোনালে গিয়ে দেখো, ওখানে সব পিক আছে। তুমি কই যাও? আসো, একসাথে দেখি। না আপু, বরং যাই, তোমরা দেখো। আচ্ছা। আমি আমার বাসায় চলে আসলাম। এসে একটু খাওয়া দাওয়া করে ছাদে গেলাম। মাঝে মাঝে রাতের বেলা একা একা বসে থাকতে অনেক ভালো লাগে। অনেক সুন্দর সুন্দর স্মৃতি, কথা মনে জাগে, যা হয় হাসির কারণ, নয়তো অর্থহীন মন খারাপের কারণ। বসে চোখ বন্ধ করে আছি, কিন্তু আমার কোনো অতীত চোখের সামনে ভাসছে না। বারবার একটা হলুদ পরীর চেহারা ভাসছে, আর সেটা যে আর অন্য কেউ নয়, সেটা মোমো। এরপরই সেই থাপ্পড়ের শব্দ আচমকা আমার ভাবনার বিচ্ছেদ ঘটালো। চোখ খুলে আবছা আলোয় কাউকে দেখতে পাচ্ছি। আমি ছাদে আসলে সাধারণত লাইটটা বন্ধ করে দেই। আশেপাশের বাসার আলো আসে একটু। সামনে আসতেই দেখি মোমো হাতে ল্যাপটপ নিয়ে দাঁড়িয়ে আছে। এই যে আপনার ল্যাপটপ। নিয়ে আসার দরকার ছিল না, আপনার কাছে বা আপুর কাছে রাখলেই হতো। আমাদের তো আর কাজ নেই আপনার ল্যাপটপ রাখি। ও আচ্ছা, সারাদিন কই ছিলেন? কেন? আপনাকে কেন জানি পরে আর দেখলাম না। সারাদিন মেয়েদের পেছনে দৌড়ালে কেমনে দেখবেন? মানে, আমি কখন মেয়েদের পিছনে ছুটলাম? সেটা আমি কেন জানবো? যাই হোক, আমি আসি। মোমো চলে যাচ্ছে। আমি ভাবতে লাগলাম, কোন মেয়ের পিছনে ছুটলাম, না ছুটে যে থাপ্পড়টা খেলাম। মোমো একটু এগিয়ে গিয়ে পিছনে ফিরে বলল, আর হ্যাঁ, কারো পারমিশন ছাড়া তার ছবি তোলা কিন্তু বেয়াদবি। আর তুলব না। তবে পিকগুলো ভালোই হয়েছে। হাসিটা মনে হয় কলিজায় এসে লাগলো। মোমোর হাসিটা তীরের মতো বুকের বাম পাশে এসে লাগলো। আমি বুকে হাত দিয়ে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। আসলেই রাগী মেয়েদের হাসি অনেক সুন্দর হয়, কারণ তারা ছলনার হাসি হাসে না, তারা মন থেকেই হাসে। হঠাৎ মোমোর সেই কথাটা মনে পড়লো, পারমিশন ছাড়া অন্য কারো ছবি তোলা বেয়াদবি। তার মানে সুমন নামে একটা ফোল্ডার ছিল, সেইটাতে শুধু মোমোর পিক ছিল, আর এই পিকগুলো ওর অজান্তেই চলছে। তাহলে কি মোমো সেই পিকগুলো দেখছে? তাহলে আমি শেষ, কারণ একটা পিকের নিচে লেখা ছিল আমার হলুদ পরি। যদি এটা দেখে তবে আমি শেষ। কিন্তু আমি কেন মোমোকে নিয়ে এত ভাবছি? আমি কি ওকে ভালোবেসে ফেললাম নাকি? মনে হয় রুমে আসলাম, এসে দেখি মোমো আমার রুমটা গুছিয়ে দিচ্ছে। কাপড়গুলো সব খাটের উপর রাখছিলাম, সেগুলো গুছিয়ে রাখছে। আপনি আমার রুমে কি করছেন? দেখতে পাচ্ছেন না? দেখতেই তো পাচ্ছি, কিন্তু আমার কাপড় আপনি কষ্ট করে গুছাচ্ছেন কেন? বলছি না, এই রুমটা আমি সব সময় পরিষ্কার করি, আর আপনাকে বারণ করছি না এই রুমে এমন আগোছালো না করতে। মোমো চলে গেল। আমি এসে শুয়ে পড়লাম। একটু পরে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ ঘুমটা ভাঙলো। কিছু একটা আমায় ঘুমাতে দিচ্ছে না। কি সেটা? চোখের ঘুম সব যেন অবরোধ করেছে। বারবার শুধু মোমোর কথাই ভাবছি। পাশের কোলবালিশটাকেও আজ মনে হচ্ছে মোমো পাশে শুয়ে আছে। ভালোবাসলে মনে হয় এমনই হয়, পাগলামিটা অনেক বেড়ে যায়। ফোনে মোমোর কিছু পিক আছে, সেগুলো বের করে দেখলাম, কিন্তু ওকে একটু ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। কি যে করি, হঠাৎ যে আমার কি হলো? ও যে ডাইনি, যদি ভুল করেও জানতে পারে তাহলে কেলিয়ে বৃন্দাবন পাঠিয়ে দিবে। যে রাগর কোনো ভরসা নেই, সো মনের কথা মনেই রাখতে হবে। আর শুয়ে থাকতে ইচ্ছে করছে না। মোবাইলে তাকিয়ে দেখি 2টা বাজে। উঠে জানালার পাশে দাঁড়ালাম। মোমোদের বাসায় এত রাতেও আলো জ্বলছে। ওহ, আজ তো আপুর বিয়ে, তাই সবাই আনন্দ করছে। মোমো নিশ্চয় অনেক আনন্দ করছে, আর আমি ওকে ভেবে যাচ্ছি বোকার মতো। ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করলে হয়তো ভালো লাগবে, এই ভেবে ছাদে আসলাম। আমাদের বাসার ছাদ আর মোমোদের ছাদ প্রায় পাশাপাশি। ওদের বাসার ছাদে বেশ কয়েকটা লাইট জ্বলছে। কালকেও তো একটা ছিল বিয়ে উপলক্ষে, হয়তো আজ এতগুলো লাইট লাগিয়েছে। হঠাৎ করে আমার চোখ পড়লো ফুলের গাছের পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে মোমোদের ছাদে। কিন্তু ওটা তো মোমোই মনে হচ্ছে। হ্যাঁ, ওটা তো মোমোই, কিন্তু ও এত রাতে কি করছে? যাই করুক না কেন, এত রাতে ছাদে আসাটা বৃথা হয়নি। আমি ওর দিকে তাকিয়ে আছি।
হঠাৎ ও এই পাশে ঘুরতে দেখলাম ওর কানে ফোন। ও কার সাথে যেন খুব হেসে হেসে কথা বলছে। আমি সত্যি বোকা স্বর্গে বসবাস করছি। এত রাতে সবার অজান্তে ছাদে এসে হেসে হেসে কথা বলছে, নিশ্চয়ই ওর বয়ফ্রেন্ড হবে। আমি ওর দিকে তাকিয়ে আছি। হঠাৎ ও আর আমায় চোকাচোকি হতেই ও ফোনটা কান থেকে নামালো। তুমি এত রাতে ছাদে? এই প্রথম মোমো আমায় তুমি বলল। এমনি আসলাম, রুমে ভালো লাগছে না তো তাই আসলাম। আপনি এখানে কি করছেন? ফোনের ওপাশে যে ছিল সে হয়তো বলল কে আসছে, তাই মোমো ফোনটা কানে নিয়ে বলল, পাশের বাসার যে ছেলেটার কথা বলছিলাম সেই ছেলেটা ওদের ছাদে আসছে। কথাটা শুনে একটু হাসি পেল। কেন যে হাসি পেল সেটা আমি নিজেও জানি না। আমি আর কিছু না বলে চলে আসলাম। মনের কথা মনেই থেকে গেল, অথচ ছোটখাটো একটা ছ্যাঁকা খেলাম। ভালোবাসার আগে ভাবা উচিত ছিল যে ওর মতো সুন্দরী মেয়ের বয়ফ্রেন্ড থাকতেই পারে। যাই হোক, ওসব ভেবে আর লাভ নাই। রুমে এসে শুয়ে এপাশ ওপাশ করতেই রাত কেটে গেল। ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়লাম। চোখ খুলে ফোনে দেখি 11টা বাজে। এর মাঝে 2বার আম্মু ডেকে গেছে। উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হলাম। রুমে এসে দেখি মোমো বেডের উপর বসে আছে। আপনি এখানে? কেন, অন্য কেউ আসার কথা ছিল? আমি সেটা বলিনি। কাল পরে না বলে ছাদ থেকে চলে আসলা কেন জানি? এমনিতেই। ও, আমি তো ছিলাম, গল্প করতাম। আপনি তো ফোনে কথা বলছেন তাই বিরক্ত করিনি। ও আচ্ছা, আজ তুমি কোন ড্রেস পরবা? কেন? বলো না। ঠিক নেই। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সিলেক্ট করে দিচ্ছি, কেমন? মোমো আমার জন্য কাপড় চুজ করছে। কেন জানি না আজ মোমোর দিকে তাকাতেই পারছি না। একদিনে ওকে অনেকটা ভালোবেসে ফেলেছি হয়তো। মোমো আমার কাপড়গুলো দেখছে আর ভাবছে আমার জন্য কোনটা সিলেক্ট করবে। এইভাবে দেখছেন কেন? তোমার জন্য সিলেক্ট করব তাই। আপনি কি পরবেন? শাড়ি। আমি ওই কালো পাঞ্জাবিটা পরবো। মোমো একটা সিলেক্ট করার আগেই আমি কালো পাঞ্জাবিটা দেখিয়ে দিলাম। এই কালো পাঞ্জাবিটা পরবা? হ্যাঁ। কিন্তু কালো কেন পরবা? ইচ্ছে করছে তাই। কালো তো শোকের জন্য। তোমার আবার কে মারা গেছে? ফিলিংস। কি বললা? কিছু না। আর কালো আমার প্রিয় রং। ওটা তো পুরোপুরি কালো না, মাঝে একটু সাদাও আছে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। মোমো চলে গেল। আমি ওর যাওয়ার দিকে তাকিয়ে আছি। যতই এই মেয়েকে দেখছি ততই আমি পাগল হয়ে যাচ্ছি। এভাবে ওকে যদি প্রতিদিন দেখি তবে শিওর আমি পাগল হয়ে যাব। প্রেম না করে দেবদাস। আমি বেডের উপর বসে আছি। হঠাৎ আপু ফোন দিয়ে তাড়াতাড়ি আসতে বলল। সুমন, বোঝার চেষ্টা করো, ও অন্যের গার্লফ্রেন্ড। সো ওর দিকে তাকানো যাবে না। ওর দিকে তাকালে মায়া বাড়বে, আর মায়া বাড়লে শুধু শুধু কষ্ট পাবা। সো ওর দিকে তাকানোর কোনোই দরকার নেই, বুঝতে পারছো? নিজেই নিজেকে বললাম। একটু পরে রেডি হয়ে আপুদের বাসায় আসলাম। এসে শুনি আপু পার্লারে গেছে। মেয়েদের এই হয়েছে এক শখ, তারা বিয়ে করার জন্য পাগল না, কিন্তু বউ সাজার জন্য পাগল। আমি বসে বসে চারদিকে দেখতে লাগলাম। সুমন, তুমি এখানে? আমি তোমায় খুঁজছি। আন্টি হঠাৎ করে আমার পাশে এসে কথা বলায় একটু চমকে গেছিলাম। কেন আন্টি, কোনো দরকার? হ্যাঁ, মোমোকে নিয়ে একটু পার্লারে যাও তো। ওরা একে রেখে চলে গেছে। ও আচ্ছা ঠিক আছে, ওনাকে রেডি হতে বলেন, আমি বাইক নিয়ে আসছি। ও রেডি আছে, তুমি বাইক নিয়ে আসো। আচ্ছা। আমি যত যাচ্ছি ওর থেকে দূরে থাকতে, আশেপাশের পরিবেশ ততই আরো ওর কাছে নিয়ে যাচ্ছে। আমি বাইক নিয়ে আসলাম। মোমো বাইকের পিছনে বসে আমার কাঁধে হাত রাখতেই শরীরটা কেমন জানি বিদ্যুৎ হয়ে গেল। আমি বাইক চালাচ্ছি আর মোমো পিছনে বসে আছে। কেউ কোনো কথা বলছি না। হঠাৎ মোমোই শুরু করলো। চুপচাপ কেন জানি? মন খারাপ নাকি? কই না তো। তাহলে চুপচাপ কেন? এমনিতেই। আপনি পার্লার কেন যাচ্ছেন? একটু সাজুগুজু করতে। আপনি তো এমনিতেই অনেক সুন্দর, আপনার সাজুগুজু করতে হবে কেন? তবুও একটু করলে ক্ষতি নেই। কিন্তু মেকআপ করলে যে কোনো মেয়েকেই বাজে লাগে। মেয়েদের প্রাকৃতিক সৌন্দর্যটাই বেশি সুন্দর। সামনের ওই পার্লারের আপুরা আছে। পার্লারের সামনে এসে ব্রেক করলাম। আমি কি চলে যাব নাকি থাকবো? তুমি চলে যাও, আমি আপুদের সাথে যাব। আচ্ছা তাহলে আসি। আর হ্যাঁ, এই আপনি আপনি করবা না, তুমি বলবা। সাবধানে যাবা। আমি মোমোকে রেখে চলে আসলাম। আমি বাসায় আসার একটু পরেই দেখি মোমোরা চলে আসলো। মোমো আমার সামনে এসে দাঁড়ালো।
এত তাড়াতাড়ি হয়ে গেল? আপু তো শুধু ওর চুলটা ঠিক করে সুন্দর করে বাঁধার জন্য পার্লারে গেছিল। ও, আর আপনি? আমার কথা থামিয়ে দিয়ে রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, আবার আপনি? সরি, তুমিও তো দেখি কোনো সাজুগুজু করো নাই। এমনিতে কেন জানি না ইচ্ছে করলো না তাই। আচ্ছা ঠিক আছে, আমি ভেতরে গেলাম। আচ্ছা, আজ আমার কোনো দায়িত্ব নেই, কারণ আজ ওনাদের ফটোগ্রাফার আসছে। আমি একটা চেয়ারে বসে মাথা নিচু করে পাবজি খেলছি। সবাই বলা বলি করছে বরযাত্রী আসছে, যদিও কানে হেডফোন লাগানো, কিন্তু তবুও কথাগুলো কানে আসছে। একটু পরে আমার পাশের চেয়ারটাতে কেউ একজন এসে বসলো। পাশের চেয়ারে যে বসছে, হাই। মাথা তুলে তাকালাম। এটা তো ওই মেয়েটা যে আমায় থাপ্পড় দিছিল। আপনা আপনি আমার হাত গালে চলে আসলো। আমি তাড়াতাড়ি উঠে অন্য জায়গায় আসলাম। এই মেয়েটার চক্করে পড়ে এনিমি এসে আমায় মেরে দিয়ে গেছে। কি হলো, আমায় দেখে পালালেন কেন? কই না তো। তাহলে চলে আসলেন যে? এমনিতেই। আসলে কাল আপনাকে থাপ্পড় দেওয়ার জন্য সরি। ইটস ওকে, কিন্তু দয়া করে যদি বলতেন থাপ্পড়টা কেন দিছিলেন তাহলে ভালো লাগতো। ছাদে ওঠার সময় আপনার কারোর সাথে ধাক্কা লাগে, আর সেই মানুষটা আমি। কিন্তু আপনি একবার পিছন ফিরে তাকালেনও না, তাই খুব রাগ উঠছিল। ও সরি, আমার ভুল ছিল। আসলে একটু তাড়াহুড়া করছিলাম তো, তাই সেইভাবে খেয়াল করা হয়নি। তো আজ আপনার ক্যামেরা কই? বাসায়। বাসায় কেন? আজ তো ফটোগ্রাফার আসছে। ও, আসলে কাল ভাবির কাছে আপনার অনেক প্রশংসা শুনলাম। তারপর ভাবলাম আপনি ইচ্ছে করে এমনটা করেননি, তাই খুব খারাপ লাগছিল। আমি নিশি। সুমন। চলেন ভাবির রুমের ওইদিকে যাই। আমি ওইদিকে গিয়ে কি করব? ওইদিকে তো সব মেয়েরা। আপনি যান, আমি এখানে ঠিক আছি। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কি আজব, আমি ইচ্ছে করে এমন করছি ভেবে আমায় থাপ্পড় দিছিল। অবশ্য এখানে ওনার কোনো দোষ নেই, কারণ অধিকাংশ ক্ষেত্রে ছেলেরা এটাই করে। তাই ছেলেদের প্রতি তাদের এমন একটা বাজে ধারণা জন্ম নিছে। তবে তাদের ভাবা উচিত সকল মানুষ একরকম নয়। একজনের জন্য সবাইকে একরকম ভাবা উচিত নয়। কাল থাপ্পড় দিয়ে আজ আসছে সরি বলতে, যদিও বা আমারও দোষ ছিল। যাই হোক, আবার ফোন বের করলাম। আবার পাবজি খেলা শুরু। প্যারাশুট থেকে নেমে গান পাওয়ার আগেই এনিমি এসে মেরে দিয়ে গেল। কেমনটা লাগে? আর খেলবই না। আবার একটা চেয়ারে বসলাম, কিন্তু একা একা আর কতক্ষণ বসে থাকা যায়? তাই উঠে বাসায় আসলাম। আমার বাসাও ফাঁকা, সবাই তো ওদের বাসায়। এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। কিছু খাওয়া হয়নি, খুব ক্ষুধা পাইছে মনে হয়, তাই জন্য ঘুমটা ভেঙে গেল। মোবাইলটা হাতে নিয়ে দেখি সন্ধ্যা 7টা বাজে। উঠে ফ্রিজের দিকে এগোলাম। কয়েকটা আপেল আছে, এখন আবার আপেল খাবো? কিছু করার নাই, খেতেই হবে। পেটের মধ্যে ইঁদুর কাটছে। 2 হাতে 2টা আপেল নিয়ে ছাদে আসলাম। খাচ্ছি আর নিচের দিকে দেখছি বিয়ের অনুষ্ঠান এখনো শেষ হয়নি। তুই বাসা কখন আসছিস? আম্মু হঠাৎ করে পিছনে দেখে কথা বলে কিছুটা ভয় পেলাম। এই তো অনেকক্ষণ আগে। খেয়েছিস কিছু? এখনো খাচ্ছি, এই যে। শুধু আপেল খেয়ে কি পেট ভরে? আচ্ছা, এই বিয়ের অনুষ্ঠান আরো কতক্ষণ থাকবে? এই তো এক্ষুনি বিদায় হয়ে যাবে। ও, তো তুমি এই সময় বাসায় যে? আমি তো একটু কাজে আসছিলাম, এক্ষুনি যাব আবার। ও আচ্ছা। আম্মু চলে গেল, আমিও রুমে আসলাম। ফেসবুকে ঢুকলাম। বাসায় আসার পর ফেসবুকে খুব কম যাওয়া হয়েছে। কিছু সময় ফেসবুকিং করলাম। এর মধ্যে আম্মু আবার আসলো। কি হলো, আবার আসলা যে? তোর আন্টি তোকে ডাকছে। কেন? জানি না। বর বউ যায়নি এখনো? চলে গেছে। ও, তাহলে চলো যাই। মনে মনে খুব খুশি হলাম, কারণ সারা দিন মুমুকে ভালো করে দেখা হয়নি। অন্যের গার্লফ্রেন্ড হয়েছে তো কি হয়েছে, আমিও তো ভালোবাসি। আমার ভালোবাসাটা না হয় অজানাই রয়ে যাবে। এখন গিয়ে ওকে একটু দেখে আসবো। মুমুদের বাসায় আসলাম। আন্টি আমায় বিভিন্ন প্রশ্ন করা শুরু করলো। কই ছিলাম,
কি কি করলাম, কেমন এনজয় করলাম ইত্যাদি। আমি শুধু শুনছি, আর কোনটার কি উত্তর দিলাম নিজেই জানি না। আমি তো বাসায় গিয়ে ঘুমিয়েছিলাম। আমার মন আর দু চোখ শুধু একজনকে খুঁজছে, কিন্তু আশেপাশে অনেক মানুষ আছে। মুমু কেন নাই? আন্টি খাইতে দিল, আমি খাচ্ছি, আর পাশে আম্মু আন্টি গল্প করছে। ভাবি, কে কে গেল বউয়ের সাথে? সুমনের দাদি আর মুমুকে পাঠিয়ে দিলাম। ও, ভালোই করেছেন। মুমু আর দাদিকে আবার কই পাঠাই দিছে? দাদি কই গেছে? ডিরেক্ট মুমুর কথা জিজ্ঞেস করলে অন্য কিছু ভাবতে পারে, তাই বুদ্ধি করে দাদির কথা বললাম। তোর আপুর বাসায় গেছে, তোর আপুর সাথে। কেন? এটা আমাদের রীতি, নতুন বউয়ের সাথে কাউকে যেতে হয়। ও কবে আসবে? কবে আসবে ভাবি ওরা? পরশুদিন নয়তো তার পরের দিন। ও, আমি আর কিছু বললাম না, চুপচাপ খাওয়া শেষ করে বাসায় আসলাম। 2 দিন মুমুকে দেখতে পারবো না ভাবতেই কেমন জানি কষ্ট লাগছে। যাওয়াটা কি খুব প্রয়োজন ছিল? আচ্ছা, আমি অন্যের জিএফটা নিয়ে এত ভাবছি কেন? আমার মাথা কি পুরোটাই গেল নাকি? এই 2 দিনে ওকে ভোলার চেষ্টা করা লাগবে। পরের দিন সকালবেলা আম্মু জাগিয়ে দিল। 1 কাপ কফি নিয়ে ছাদে গেলাম। একটু দূরে দেখি কয়েকজন ক্রিকেট খেলছে। মনটা আর মানলই না, তাই খেলতে গেলাম, কিন্তু তারা আমায় ফিরিয়ে দিল। হতাশ হয়ে আসছিলাম, দেখি পিচ্চিগুলো ক্রিকেট খেলছে। ওদের কাছে গেলাম, আমায় তোমাদের সাথে খেলতে নিবা? তুমি মুমু আপুর সাথে ঝগড়া করো, তোমায় নিলে আপু আমাদের মারবে। মারবে না, আর তোমার আপু তো বাসায় নেই, তাই জানতেও পারবে না। তবু নিব না। তোমাদের সবাইকে চকলেট খাওয়াবো, তাহলে নিবা? সত্যি খাওয়াবা? হ্যাঁ। আচ্ছা, আসো তাহলে। আজকালকের বাচ্চাদেরও ঘুষটান দিয়ে কোনো কাজ হয় না, আপডেট ভার্সন। এইভাবে ছোটদের সাথে খেলা করে আর অবসরে আন্টির সাথে গল্প করে আন্টিকে রান্নার কাজে হেল্প করে 2 দিন কেটে গেল। এই 2 দিনে আমি আন্টির খুব কাছের মানুষ হয়ে গেছি মনে হয়। আজ মোমোদের আসার দিন, অনেকেই নাকি যাবে তাদের নিয়ে আসতে। আমি রুমে শুয়ে শুয়ে শুনছি, বাইরে আম্মু আর আন্টি বলা বলি করছিল। হঠাৎ আম্মু রুমে আসলো। সুমন, তাড়াতাড়ি রেডি হয়ে নে। কেন আম্মু? তোর আপুদের নিয়ে আসতে যাবো। কেন? এটাও কি রীতি নাকি? তাড়াতাড়ি রেডি হয়ে নে। আমি যাব না আম্মু। কেন? ভালো লাগছে না। তুমি তো জানোই আমি ওসব পছন্দ করি না, আত্মীয়স্বজনদের বাসায় যাওয়া। এরপর আন্টি আসলো, কিন্তু আমার এসবের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, তাই আন্টিকেও উল্টোপাল্টা বুঝিয়ে পাঠিয়ে দিলাম। আন্টি আমায় রাগ দেখিয়ে চলে গেল। যাওয়ার আগে বলল, তুই আর আমার সাথে কথা বলবি না। আন্টি এখন আমায় তুই করে বলে। আমি ভালো করে জানি কিছু হলে সবার আগে এখন আমাকেই বলতে আসবে। সবাই চলে গেল। সারাদিন শুয়ে বসে কাটিয়ে দিলাম। সন্ধ্যার পর গিটারটা নিয়ে ছাদে এসে বসলাম। একটু পরে আন্টির বাসার সামনে এসে কয়েকটা গাড়ি থামলো। বুঝতে পারলাম আম্মুরা আসছে, কিন্তু সেদিকে কোনো লক্ষ্য নেই, কারণ আমি যখন যেটাতে মনোযোগ দেই তখন শুধু সেটা নিয়েই ভাবি। তাই এখন গিটারের উপর পুরো কনসেন্ট্রেশন দিছি। বেশ কিছু সময় গিটার প্লে করলাম। একা থাকলে গিটার প্লে করার মজাটাই আলাদা। মনের ভিতর থেকে টিউনটা আসে, আর গানটাও গাইতে খুব ভালো লাগে। ওরে নীল দরিয়া, এই গানটা গাইলাম। সচরাচর গান গাওয়ার সময় চোখ বন্ধ করে গাওয়া হয়। চোখ খুলতেই আবছা আলোয় সেই চিরচেনা মুখটা দেখতে পাচ্ছি। বাতাসে এলো চোখগুলো বারবার উড়ে মুখে এসে পড়ছে আর হাত দিয়ে সরিয়ে দিচ্ছে। মনে হচ্ছে কোনো মায়াবী পরী আমার সামনে দাঁড়িয়ে আছে। মুমুকে দেখে আমি একটু সামনে এগিয়ে এসে মুমুর সামনে এসে দাঁড়ালাম। এখন মুমুর মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। তুমি এখানে কখন আসলা? এই তো একটু আগে নিচ থেকে গিটারের টিউন শুনতে পেলাম, তাই ডিরেক্ট এখানে চলে আসলাম। ও, তো এখন বাসায় যাও। জার্নি করে আসলা, ড্রেস চেঞ্জ করে রেস্ট নাও। মুমু চলে যেতে লাগলো। আমি নীরব দৃষ্টিতে তাকিয়ে আছি ওর দিকে। হঠাৎ করে থেমে ও আবার পিছনে তাকালো। মুমু পিছনে তাকাতেই আমি অন্যদিকে তাকালাম, যাতে করে বুঝতে না পারে যে আমি ওর দিকে তাকিয়েছিলাম। একটা কথা বলবো, রাখবা? হ্যাঁ বলো, চেষ্টা করব। আমায় গিটার প্লে করা শেখাবা? আমি তো টিচার না,
আর তাছাড়া তোমার কি গিটার আছে? নেই, তবে তোমারটা তো আছে, ওটা দিয়েই হবে। এটা দিয়ে তো দুজনের হবে না। আচ্ছা, তাহলে আমি নতুন একটা কিনে নেব। কিন্তু আমি কাউকে শেখাতে পারি না তো। ও আচ্ছা। মোমো হতাশ হয়ে চলে গেল। আমিও চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলাম। একটু পরে আম্মুর ডাকে নিচে আসলাম। আম্মু খাবার নিয়ে আসছে। আপু নাকি আমার জন্য পাঠিয়েছে, আমি যাইনি সেই জন্য। খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। সকালবেলাকে যেন আমার রুমের জানালা খুলে দিল। জানালা খুলে দিতেই সূর্যের আলো এসে চোখে পড়ল, আর আমার সাদের ঘুমটা ভেঙে গেল। খোলা চুলে সাদা জামা পরে একজন রূপসী আমার জানালার পাশে দাঁড়িয়ে আছে। এই কে ওখানে? তোমার জম। আমার জম মানে? এই তোরে বসছি না, রুম অগোছালো করবি না? তুই রুমের কি অবস্থা করে রাখছিস? ঠিকই তো আছে। ঠিক আছে তাই না? মারছো কেন? তোকে তো এখন আমি মেরেই ফেলবো। আমি এত কষ্ট করে গুছিয়ে রাখি আর তুই ইচ্ছা মতো নোংরা করিস। এত কষ্ট করে গুছিয়ে না রাখলেই তো হয়। তোমায় কি আমি চাকরি দিছি নাকি? তুই কাল থেকে আর এই রুমে ঘুমাবি না। মানে আমার রুমে আমি ঘুমাবো না তো কে ঘুমাবে? কেউ ঘুমাবে না। তো আমি কোথায় ঘুমাবো? জাহান্নামে। তুই এখনই বের হ রুম থেকে। মানে? এত মানে মানে করিস কেন? বুঝিস না কি বলছি? বের হও। মোমো জোর করে টেনে আমার রুম থেকে বের করে দিল। আমি আম্মুর রুমে এসে ফ্রেশ হয়ে ছাদে আসলাম। আজব মেয়ে, আমার রুম থেকে আমাকে বের করে দিল। এই মেয়ের সাথে যে রিলেশন করে তা জানি তার কি হাল করে। আবার উল্টো হতে পারে, কারণ রাগী মেয়েরা নাকি প্রেমে পড়ে যখন, তখন নাকি খুব শান্ত হয়ে যায়। ছাদে এসে দাঁড়িয়ে আছি, তবে আসার সময় হাতে করে বিস্কুটও নিয়ে আসছি। মোমোদের ছাদে কয়েকটা মেয়ে বসে গল্প করছে। এরা মনে হয় আপুর স্বামীর বাসায় ওইদিকে থেকে আসছে। হঠাৎ কেউ একজন পিছন থেকে কথা বলল। পিছনে তাকিয়ে দেখি নিশি দাঁড়িয়ে আছে। কি করেন? কিছু না, দাঁড়িয়ে আছি। তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? আমিও ভালো আছি। আমাদের বাসায় কখন আসলেন? এই তো এখনই। দাদি বলল আপনি ছাদে, তাই আপনার সাথে দেখা করতে আসলাম। ও আচ্ছা। আপনাদের এলাকাটা ঘুরিয়ে দেখাবেন না? আজব তো, হাসছেন কেন? আমি নিজেই তো পুরো এলাকা চিনি না। কেন? আমি এলাকায় খুব কম থাকি। ও আচ্ছা। ওই বাসার দজ্জাল মেয়েটাকে বলেন, ও তো পুরো এলাকা চিনে। ও আই ছামড়া, আমি দজ্জাল মেয়ে? মোমো হঠাৎ করে কথাটা বলল। আমি রীতিমতো ঘাবড়ে গেলাম। তো 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 তুমি তুমি কখন, কোথায়, কিভাবে? কখন, কোথায়, কিভাবে? এখন কথা আটকে গেল? না মানে তুই আয়, আজ আমায় দজ্জাল বলা বের করছি। মোমো আমার হাত ধরে টেনে আমার রুমে নিয়ে আসলো। দিদির সামনে আমার মান সম্মানের 12টা বেজে গেল। আমায় ধাক্কা দিয়ে বেডের দিকে ছেড়ে দিল। আমি কোন রকম নিজেকে সামনে নিয়ে বেডের উপর বসলাম। মোমো দরজা লাগিয়ে দিল। কি করছো? কিছুই করিনি এখনো, তবে এখন অনেক কিছুই করব। ধাক্কা দিয়ে আমায় শুইয়ে দিল। এরপর আমার বুকের উপর উঠে বসলো। মানে? তোর সাহস তো কম না, তুই আমায় দজ্জাল বলিস? সরি, গালটিসে মিস্টেক হয়ে গেছে। তোর গলতিসে মিস্টেকে নিকুচি করি। এটা আবার কি? তোর মোটা মাথায় ঢুকবে না। আর হ্যাঁ, ওই মেয়ের সাথে কি প্রেমালাপ চলছিল নাকি? হ্যাঁ মানে কি? আমি কখন প্রেমালাপ করলাম? শোন, এই বাড়িতে থেকে কোনো প্রেম চলবে না। আমি কিছু বলতে পারছি না। মোমোর দিকে তাকিয়ে আমি যেন ওর মাঝে হারিয়ে গেছি। রাগী মেয়েদের রাগটাই তাদের সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি করে দেয়। রাগের কারণে মোমো বিষাক্ত সাপের মতো ফোঁসফোঁস শব্দ করছে। আমি ওর দিকে চেয়ে আছি। এদিকে ও যে আমায় বালিশ দিয়ে মারছে, সেদিকে আমার কোনো খেয়াল নেই। মোমো হাঁপিয়ে গেছে মনে হয়। ও আমার উপরের থেকে টেনে পাশে শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ ধরে লাগাতার কথা বলেই যাচ্ছে। তো হাঁপানোরই কথা। আমি উঠে বসলাম। পানি এনে দিব? কেন? তোমার গলা শুকিয়ে গেছে মনে হয়, তাই পানি খেয়ে গলাটা একটু ভিজিয়ে নিয়ে আবার শুরু করিও। মানে? কিছু না। আমি রুম থেকে বের হয়ে এসে এক গ্লাস পানি নিয়ে গিয়ে মোমোকে দিলাম। মোমো পানিটা নিয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে। এই যে
আমার মুখের দিকে তাকিয়ে কি দেখো? কই কিছু না তো। পানিটা খেয়ে নাও। মোমো আমার হাত থেকে গ্লাসটা নিয়ে পানি খেলো। একটা কথা বলবো? বলো। রাগ করবা না তো? না, বলো। তুমি এতক্ষণ যা যা বলছো সেগুলো আবার বলবা একটু প্লিজ। কেন? আমার না কিছুই বলে নেই, তাই আবার যদি শুরু থেকে বলতা তাহলে ভালোই হতো। মোমো কিছু না বলে আবারও আমার দিকে তাকিয়ে দেখছে, তবে চোখের কোণাগুলো লাল হয়ে যাচ্ছে ধীরে ধীরে। বুঝতে পারছি যে ওর রাগ ধীরে ধীরে আকাশ ছুঁই করছে। আচ্ছা থাক, বলতে হবে না, আমি পরে মনে করে নিব। মোমো আর কিছু না বলে চলে গেল। আমি বেডে বসলাম। যাক বাবা, বাঁচলাম। কোনো কথা না বলতেই এই মেয়ের তো চোখ লাল হয়ে যায়। দুপুরে শুয়ে শুয়ে ফোন ঘাটাঘাটি করছি, আপুর নাম্বার থেকে ফোন আসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন? সুমন, ফাজলামি ছাড়ো তো। সুমন তো নাই। তাই তো? সুমন কই গেছে? সুমন তো বউ ছাড়া হানিমুনে গেছে। এখন তাড়াতাড়ি আমাদের বাসায় আসো। কেন? কাজ আছে। ও আচ্ছা, কাজের সময় সুমনকে মনে পড়ে? কি যে বলো না, তাড়াতাড়ি আসো। আচ্ছা আসছি। ফোনটা কেটে একটু সাজুগুজু করে ওদের বাসায় আসলাম, কারণ ওদের বাসায় অনেক মেয়ে আছে, যদি একটা লাইকা যায়। আপু আসবো? হ্যাঁ আসো। হ্যাঁ বলো, কি কাজ? তুমি আমার বাসায় গেলে না কেন? তুমি একবারও ডাকছো আমায়? ও আচ্ছা, এই জন্য যাওনি? এখন বলো কেন ডাকছো? কতদিন দেখি না, তাই দেখার জন্য ডাকলাম। আলগা পিরিত বাদ দাও তো। আলগা পিরিত বোঝার বয়স আমার হয়েছে, এখন কাজের কথায় আসো। মোমো আর তুমি নিশিকে একটু এলাকাটা ঘুরিয়ে দেখাও তো। আমি তো এলাকায় কিছু চিনি না, মোমো একাই তো পারবে। তুমি চেনো না, জন্যই তো তুমিও যাবা, তাহলে তোমারও চেনা হয়ে যাবে। বুঝতে পারছি, যাই বলি না কেন আমাকে যেতেই হবে। তো কখন যাবে? তুমি সোফায় বসো, ওরা রেডি হচ্ছে। আচ্ছা। আমি সোফায় বসে টিভি দেখছি। একটু পরে দুজন পড়ে এসে আমার সামনে দাঁড়ালো। আপনারা কে গো? কেন, চিনতে কি খুব সমস্যা হচ্ছে? খুবটা, তবে একটু একটু হচ্ছে। ও তাই? দয়া করে মুখটা ধুয়ে আসুন। কেন? যদি মুখ ধুয়ে না আসেন তবে আমি কিন্তু আপনাদের সাথে যাব না। কেন? তুমি জানোই অতিরিক্ত সাজগোজ আমার পছন্দ নয়। মোমো আর কিছু না বলে বাথরুমে গিয়ে মুখ ধুয়ে আসলো। নিশিও মোমোর সাথে গেল। এলাকায় রাস্তায় হাঁটছি, মোমো আমাদেরকে সবকিছু দেখিয়ে দিচ্ছে। আমি মাঝে, এক পাশে মোমো, অন্য পাশে নিশি। মোমো মাঝে মাঝে আর চোখ আমাদের দিকে তাকাচ্ছে, যদিও বা মোমো চুপি চুপি তাকাচ্ছে, কিন্তু তবুও আমি বুঝতে পারছি, কারণ আমার চোখ তো সবসময় মোমোর দিকেই। হঠাৎ করেই নিশি বলল ও আইসক্রিম খাবে। ওকে নাকি খুব আইসক্রিম খাওয়ার ইচ্ছে করছে। কিছু দূরে একটা দোকান দেখা যাচ্ছে। তোমরা যাবা নাকি আমি একাই গিয়ে আইসক্রিম নিয়ে আসবো? তুমি একাই যাবা কেন, আমরাও যাই। আচ্ছা চলো। বাহ, নিশো এখন আমায় তুমি করে বলছে, ভালোই তো। একটু পরে দোকানে আসলাম। নিশি, কি আইসক্রিম খাবা? তোমার ইচ্ছে। ও মোমো, তুমি কি খাবা? আমি খাবো না। এটা কেমন কথা? যেভাবে বলছি এটা সেরকম কথা। মামা, 3টা পোলার দেন তো। দোকানদারকে বললাম। এরপর তিনজনে আইসক্রিম খেতে খেতে বাসার দিকে রওনা হলাম। তবে মোমো কোনো কারণে কারো উপর রেগে আছে মনে হয়, কারণ ওর চোখ লাল দেখাচ্ছে। ও রেগে গেলেই ওর চোখ লাল হয়ে যায়, তবে যখন ও রেগে যায় তখন ওকে খুব মায়াবী লাগে। আমি হাঁটছি আর মোমোর দিকে তাকিয়ে আছি। রাগলে যে ওকে এতটাই সুন্দর লাগে সেটাও নিজেও জানে না। নিশি বক বক করছে, আমি শুধু মাঝে মাঝে হ্যাঁ বলছি আর চোখে মোমোর দিকে তাকাচ্ছি, কিন্তু মোমো কোনো কথাই বলছে না। বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ হলাম। মোমো আর নিশি ওদের বাসায় গেল। সন্ধ্যায় আপু আর নিশি আমার রুমে আসলো। আসবো? ইংল্যান্ডের রানী এলিজাবেথ দ্য নেক্সট আমার দরজায়। ভিতরে আসতে পারি কি? অবশ্যই, প্লিজ রুমে এসে রুমটাকে ধন্য করুন। তুমি আমায় এলিজাবেথটা নেক্সট বললা কেন? এখন তো এলিজাবেথ দ্য থার্ড আছে, এরপর তুমি আসবা তো, তাই। হইছে, থাক। ওকে। তো কি করো? সাঁতার কাটছি। কেন, দেখতে পাচ্ছ না? খুব মজা করা হচ্ছে, তাই না? কি যে বলেন, আপনার সাথে মজা নেওয়ার সাহস কি
এই অদমে আছে? সুমন, এবার কিন্তু রাগ উঠছে। ওকে বাবা, সরি। তো কি মনে করে আমাদের বাসায় আসলাম তোমার কাছে। আমার কাছে কেন? কোনো কাজ আছে নিশ্চয়ই। কি যে বলো না, কাজ ছাড়া কি আমি তোমার কাছে আসতে পারি না? পারো, কিন্তু আসো তো আর না, তাই না? এবার কিন্তু তুমি আমায় অপমান করছো। সরি সরি। সুমন, তুমি আমার এই মিষ্টি ননদকে একটু গিটার প্লে করা শিখাবা। ও কাল তোমার গিটার প্লে করা দেখছে সাথে থেকে, কাল থেকে আবার পেছনে লেগে আছে। নিশি লজ্জায় মুখ লুকালো আপুর পিছনে। ও, তাহলে এটাই আসল কথা? হুম, তোমরা কয়দিন আছো এখানে? এই তো 3-4 দিন। 3-4 দিনে কি শিখবে? যতটুকু হয় আমি ততটুকুই শিখবো। ও আচ্ছা। তাহলে তুমি আজ থেকে ওকে শিখাবা। একটু সমস্যা আছে। কি সমস্যা? দেখিয়ে দিলে পারবা তো? চেষ্টা করব, আর যদি না পারি তাহলে তুমি হাতে ধরে শিখিয়ে দিবে। হাতে ধরে শিখাতে গেলে? এতটুকু বলেই আমি থেমে গেলাম। সমস্যা নেই, এই জন্য তুমি এত লজ্জা পাচ্ছ? লেট হেলা, আমি আবার কখন লজ্জা পেলাম? যাই হোক, তাহলে কখন শিখাবা? তুমি বলো। একটু পরে আমাদের বাসার সাথে আসো গিটার নিয়ে। আচ্ছা ঠিক আছে। আপু আর নিশি চলে গেল। আমি শুয়ে পড়লাম। একটু সময় শুয়ে থেকে গিটারটা নিয়ে আপুদের বাসায় আসলাম। আমি আপুর রুমে আসলাম। দেখি আপু আর ভাইয়া বসে গল্প করছে। আহারে, নতুন নতুন গল্প শেষ হয় না, আর পরে কোনো গল্পই থাকে না। আপু আসবো? আসো। তুমি আসতে বলছিলা? তুমি সোফায় বসো, আমি নিশিকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। আমি এসে সোফায় বসলাম। মোমো কোথা থেকে এসে আমার পাশে বসতে বসতে বলল, তুই এই সময় আমাদের বাসায়, সেটাও গিটার হাতে? আপু ডাকছে। আপু আবার তোকে গিটার নিয়ে ডাকলো? হুম। তুমি কখন আসছো? মোমো আর আমি কথা বলছি, তখনই নিশি চলে আসলো। এই তো একটু আগেই। তো বসে আছো কেন, চলো। নিশি আমার হাত ধরে টেনে ছাদে নিয়ে আসলো। মোমো কিছু বলতে চাইলেও আটকে যায়। ছাদে আসার পর নিশি আমার থেকে গিটারটা নিল। এখন বলো কি করতে হবে। গিটারটা আগে ভালো করে ধরো। নিশি বারবার চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না। তাই আমি ওর পিছনে থেকে ধরে ওকে শিখিয়ে দিলাম। এখন বুঝতে পারছো? এভাবে ধরতে হয়। আমি গিটারটা ধরিয়ে দিয়ে আবার ওর সামনে আসলাম। তুমি কই যাচ্ছো? এখানে আসো, হাতে ধরে শিখিয়ে দাও। এটা কিভাবে সম্ভব? কেউ যদি দেখে নেয় তো বাজে ভাববে। কেউ দেখবে না, তুমি আসো তো। এরপর কিছু সময় ওকে গিটারটা প্লে করার মৌলিক জিনিস গুছিয়ে শিখিয়ে দিলাম। গিটার শিখলো কি, সবসময় শুধু বকবক করে কাটিয়ে দিল। বাসায় আসছি, ড্রয়িং রুমে আসলাম। আন্টি বসে বসে সিরিয়াল দেখছে। আর এই এক সিরিয়াল বাংলাদেশকে পুরো মাতাল বানিয়ে দিচ্ছে। বাঙালি মেয়ে আর মহিলা যদি বাংলা আফরান নিশো, অপূর্ব এদের নাটক দেখতো, তাহলে জীবনেও সিরিয়ালের দিকে ফিরেও তাকাতো না। কিন্তু তাদের বাংলা নাটকের তাৎপর্যটা বুঝাবে এমন মানুষ নেই। কি সারাদিন সিরিয়াল? ও তুই, ভালো হলো। যা তো মোমোকে একটু ডেকে নিয়ে আয় তো ওর রুমে থেকে। কখন থেকে ডাকছি, আসছেই না। নিজের মেয়েকে নিজেকে ডেকে নিতে পারো না? তুই তো ফ্রি আছিস, যা ডেকে নিয়ে আয়। যদি না আসে? কান ধরে নিয়ে আসবি। আচ্ছা। আমি মোমোর রুমের সামনে আসলাম। বেশ কয়েকবার নক করলাম, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া পাচ্ছি না। আজব একটা মেয়ে, ভিতর থেকেও কোনো কথা বলছে না। মোমো কি রুমে আছে নাকি বাইরে গেছে? দরজাটায় হাত দিতেই দরজা খুলে গেল। মাথা উকি দিয়ে দেখি মোমো শুয়ে আছে। আসবো? মোমো কোনো কথা না বলে শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আন্টি তোমায় ডাকছে। তুমি কি ঘুমিয়ে পড়ছিলা? মাথা নেড়ে না বলল। কি হয়েছে তোমার, মন খারাপ? আবারও মাথা নাড়িয়ে না বলল। তাহলে কথা বলছো না কেন? কণ্ঠটা একটু ভেজা ভেজা লাগছে। কি হয়েছে তোমার? আমার দিকে তাকাও। কিছু না, তুমি যাও, আমি আসছি। আমি জোর করে মোমোর হাত ধরে টেনে শোয়া অবস্থা থেকে বসালাম। ওর চোখ ভেজা, মনে হয় কান্না করছে। তুমি কান্না করছো কেন? কই না তো। তাহলে তোমার চোখ ভেজা কেন? একটু আগে চোখে কি যেন পড়ছে। ও, কই দেখি কি পড়ছে। বাদ দাও, তুমি যাও, আমি আসছি। আরে দেখি না, যদি চোখে থাকে তাহলে বেশি জ্বালা করবে। করবে না, আমি বের করছি। ও, তাহলে আসো, আন্টি ডাকছে। আচ্ছা তুমি যাও, আমি আসছি।
আমি আন্টির কাছে আসলাম। আন্টি সিরিয়াল দেখায় খুবই ব্যস্ত, তাই আন্টিকে আর বেশি কিছু না বলে শুধু বাই বলে চলে আসলাম। পরের দিন সকালবেলা কারো হাতের ছোঁয়া আমার চুলের উপর, কেউ একজন আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। এই সময় তো মোমো ছাড়া কেউ আসে না, তবে চুলে হাত বুলিয়ে দিলে অনেক ভালো লাগে। কি ব্যাপার, আজ সূর্য কোন দিকে উঠলো যে তুমি চুলে হাত বুলিয়ে দিচ্ছ? চোখ বন্ধ করে কথাটা বললাম। সূর্য প্রতিদিন যে পাশে উঠে আজও সে পাশে উঠেছে। নিশির কণ্ঠ শুনে আমি চোখ খুললাম। নিশি আমার মাথার কাছে বসে আছে। তাড়াতাড়ি উঠে বসলাম। তুমি তুমি এত সকালে আমার রুমে কেন? কেন, অন্য কেউ আসার কথা ছিল বুঝি? রোজ তো মোমো আসে, তাই ভাবলাম। কি ভাবলা, মোমো আসছে? ফোনের স্ক্রিনে তাকালাম। এ কি, কেবল বাজে 6টা, তুমি এত সকালে ভোরে আমাদের বাসায় কেন? বাসায় রোজ ভোরে মর্নিং ওয়াকে যায়, তাই শুয়ে থাকতে ভালো লাগছে না, ভাবলাম তোমায় নিয়ে একটু হেঁটে আসি। সেটা না হয় বুঝলাম, কিন্তু আমাদের বাসার গেট কে খুলে দিল? সবাই কি তোমার মতো অলস নাকি? সবাই উঠে পড়েছে। ও আচ্ছা, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তুই বাইরে গিয়ে বসো, আমি আসছি। আচ্ছা। এই সকাল সকাল ঘুমের 12টা বাজিয়ে দিল। কিছু বলতেও পারছি না। হাজার হলেও গেস্ট। ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হলাম। ফাঁকা রাস্তা, দুজন মিলে হাঁটছি। আমি চুপচাপ আছি, কারণ আমার ঘুমের মায়া এখনো কাটিয়ে উঠতে পারিনি। আর অন্যদিকে নিশি বক বক করেই চলেছে। আল্লাহ ভালো জানে এত কথা কই পায়। আচ্ছা, এত বক বক করে এদের মুখ ব্যথা করে না? কি হলো? কি হবে? আমি একাই বকবক করে যাচ্ছি, অথচ তুমি কোনো কথা বলছো না। আমার কি কিছু বলা উচিত? মানে তুমি কি চুপ করে